আজ দুদিন ধরে আমার একটা রুমে আটকে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে আর কে রেখেছে এটাও আমি জানি। কারণটা শুনলে আপনারাও হয়তো অবাক হবেন। তাহলে আপনাদের আগে কারণটাই বলে দিই। কারণটা হলো মিম আপুর প্রপোজাল একসেপ্ট না করার জন্য। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে, এই মিম আবার কে, আর ও কেন আমায় প্রপোজ করছে, তাই তো? তাহলে আগে ওনার পরিচয়টা দিয়ে দেই। তার আগে আমার পরিচয় পর্বটা শেষ করে নিই। আমি তামিম, মা বাবার একমাত্র ছেলে। এইবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। বাকিটা গল্প শুনলে জানতে পারবেন। এদিকে মিম আপু হলেন এই শহরের মালিক চৌধুরীর একমাত্র মেয়ে মিম চৌধুরী, আর ওনার বাবা মালিক চৌধুরী হলেন এই শহরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন। আর মিম আপু অনার্স তৃতীয় বর্ষে পড়েন। এদিকে উনি আমার সিনিয়র, আর আরেকদিকে আমি যে ভার্সিটিতে পড়ি উনিও সেই ভার্সিটিতেই পড়েন। এখন আপনাদের প্রশ্ন, উনি আমায় কেন প্রপোজ করলেন আর এখানে বা কেন আটকে রাখলেন? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ইন্টার পরীক্ষায় পাশ করে নতুন একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি। তো ভার্সিটির প্রথম দিন ভার্সিটিতে ঢুকতেই একটা মেয়ে আমায় ডাক দিল। ওই ছেলে, এইদিকে আয়। প্রথমে বুঝতে পারিনি যে মেয়েটা আমায় ডাকছে, তাই কোনো দিকে না তাকিয়ে আগের মতো হাঁটতে থাকলাম। আবার মেয়েটা ডাক দিল। ওই ব্ল্যাক শার্ট আর কালো প্যান্ট, তোকেই ডাকছি, এদিকে আয়। এখন দাঁড়িয়ে পড়লাম আর বুঝে গেলাম মেয়েটা আমাকেই ডাকছে, কারণ আজ আমি ব্ল্যাক শার্ট আর কালো প্যান্ট পরে এসেছি। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কে আমায় ডাকছে। তখন একদল ছেলে টাইপের মেয়েদের দিকে চোখ পড়তেই ওদের মধ্যে একটা মেয়ে আমায় আঙুলের ইশারা করে ওদের কাছে আসতে বলল। আমিও বুঝে গেলাম যে এরাই আমায় ডাকছে, তাই মাথা নিচু করে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম। জি আপু, আমায় ডাকছেন? পুরা আবুলের মতো কথা বলছে। ওদের মধ্যে একটা মেয়ে বলল কথাটা। এইখানে তুই ছাড়া অন্য কাউকে দেখছি না, তাহলে কাকে ডাকবো? মাথাটা তুলে একটু আশেপাশে তাকিয়ে দেখি সত্যিই কেউ নেই। জি বলেন, আমায় কেন ডেকেছেন? এতক্ষণ ধরে যে ডাকছিস শুনতে পাস না? সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা আমায় ডাকছেন। এই, তোর নাম কি রে? জি, আমার নাম তামিম। আর আপনার? আমার নাম মিম। এখন হয়েছে? এতক্ষণ ধরে উনি আমার বিপরীত দিকে মুখ করে বসেছিলেন, তাই ঠিকমতো চেহারা দেখতে পারিনি। কিন্তু উনি যখন আমার দিকে ফিরে তাকালেন, সাথে সাথে আমি হা হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কারণ একটা মেয়ে এত সুন্দর হতে পারে তা আগে জানতাম না। শুধু হা করে ওনার দিকে তাকিয়ে আছি, কোনো কথা বলছি না। ওনার দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যে হারিয়ে যাই খেয়ালই নেই। এই ছেলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? হঠাৎ ওনার কথায় বাস্তবে ফিরলাম। জি, আমায় কিছু বলছেন? তোকে কিছু জিজ্ঞাসা করছি, কথা কানে যায় না? কোন ইয়ারে পড়িস জিজ্ঞাসা করেছি। জি, আমি এবার অনার্স প্রথম বর্ষে উঠেছি। আপনি? আমি তৃতীয় বর্ষে। এখন শোন, প্রতিদিন ভার্সিটিতে আসার পর আমাদের এসে সালাম দিয়ে যাবি, মনে থাকে যেন। এখন ক্লাসে যা। জি, আরেকটা কথা ছিল। আবার কি? আসলে আমি এই ভার্সিটিতে তো নতুন, তাই ঠিকমতো কিছু চিনি না। আমার ক্লাসরুমটা কোথায় যদি একটু দেখিয়ে দিতেন। ওই দ্বিতীয় তলার বামের রুমটা। আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি এখন যাই। যা। তারপর আর কথা না বলে ওনার দেখানো ক্লাসরুমটায় চলে আসলাম। ক্লাসে ঢুকতে যাব, তখন ওই ভিতরে তাকিয়ে দেখি ক্লাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। বুঝলাম না এদের আবার কি হলো যার জন্য এইভাবে হা করে তাকিয়ে আছে। এইসব বিষয়ে লক্ষ্য না করে ক্লাসে ঢুকে একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। একা একা বসে আছি, কারণ আমার বন্ধুরা এখনো ভার্সিটিতে আসেনি। অনেকক্ষণ ধরে বসে আছি, আর এদিকে ক্লাসের সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো এলিয়েন। সব মিলিয়ে আর ক্লাসে বসে থাকতে ভালোই লাগছে না, তবুও ধৈর্য নিয়ে বসে আছি। এমন সময় হঠাৎ একটা ছেলে এসে আমার পাশে বসলো। হাই, আমি রনি। তুমি? আমি তামিম। হাত মিলিয়ে কথাটা বললাম। আচ্ছা মিম আপুর সাথে তুমি এত কিসের কথা বললা এত সময়? আসলে আমি ইচ্ছে করে বলিনি, ওনার একটা ফ্রেন্ডই প্রথমে আমায় ওদের কাছে ডেকে নিয়ে যায়। আচ্ছা, এখন ক্লাসের সব ছেলে মেয়েরা যে তোমার দিকে এইভাবে তাকিয়ে আছে এটার মানে বুঝতেছো? না তো। আচ্ছা, ওরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? তাহলে শোনো, মিম আপু হলেন এই শহরের নামকরা ব্যবসায়ী মালিক চৌধুরীর একমাত্র মেয়ে। ওনাকে এই ভার্সিটির সব ছেলেরাই জমের মতো ভয় পায়, কারণ ওনার বাবার উপরে কেউ কথা বলতে পারে না।
কেউ কিছু বললেই ওনার বাবাকে দিয়ে উচিত শিক্ষা দেয়। আর ভার্সিটিতে প্রতিদিন একটা না একটা নতুন ছেলে দেখলেই ওরা সবাই মিলে ওকে র্যাগিং করে। আর এই সবের জন্য ভার্সিটির সবাই ওনাকে লেডি ডন নামে চিনে। তোমাকেও ভার্সিটিতে নতুন মনে হচ্ছে, কিন্তু তোমাকে ওরা কিছুই করেনি। এটা দেখে আমি সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা অবাক। তাহলে এখন বুঝছো কেন ওরা তোমার দিকে তাকিয়ে আছে? মিমের ব্যাপারে রনির মুখ থেকে এত কথা শুনে ভয়ে আমার গলা শুকিয়ে গেল। এত ডেঞ্জারাস মেয়ে, আর আমি কি না ওর সাথে এমন ব্যবহার করলাম? না জানি আমায় পেলে আবার কি করে। কি হলো, তুমি ভয় পাচ্ছ নাকি? না না, আমি ভয় পাবো কেন? কিসের ভয় আমার? সেটা সময় হলেই বুঝতে পারবা। আচ্ছা, আমরা যেহেতু ক্লাসমেট, তাহলে একে অপরকে তুই করে বলি। আচ্ছা। আর আজ থেকে আমরা ফ্রেন্ড। এইভাবে আমি আর রনি টুকটাক কিছু কথা বলতে থাকলাম। কথা বলছি এমন সময় আমার দুই হারামি বন্ধুগুলো ক্লাসে চলে আসলো। কিরে, তুই কখন এলি? অনেক আগে এসেছি, কিন্তু তোরা আসতে দেরি করলি কেন? জানিস আজ একটুর জন্য আমার খেলা শেষ হয়ে যেত। মানে কি, তুই আমাদেরকে না বলেই খেলায় নেমে পড়লি? কাজটা একদম ঠিক করলি না। আরে বেটা, আমি সেই খেলার কথা বলছি না। আচ্ছা তাহলে শুন। এরপর ওদেরকে সব ঘটনা খুলে বললাম। এখন আমার কি হবে? ওই মিমাপু যদি আমায় একা পেলে কিছু করে ফেলে? আরে কিছু করবে না, আমরা আছি তো তোর সাথে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন। আর কথা না বলে যার যার সিটে গিয়ে সবাই বসে পড়লাম। তারপর এক এক করে সবকটা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। ভার্সিটির ভিতরে দিয়ে হাঁটছি আর আশেপাশে তাকাচ্ছি। দেখলাম মিমাপুকে কোথাও দেখা যাচ্ছে না। কিরে, কাকে খুঁজছিস? না মানে মিমাপু কোথায় রে? ওনাকে দেখছি না তো। কোথায়? আরে উনি হয়তো বাসায় চলে গেছেন। ও আচ্ছা। তারপর সবাইকে বিদায় জানিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আম্মু এসে দরজা খুলে দিলেন। কিরে, আজ তোর ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো? হ্যাঁ আম্মু, ভালোই। আচ্ছা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা বলে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে দেখি আম্মু আগে থেকে টেবিলে খাবার সাজিয়ে রেখে দিয়েছেন। তাই চুপচাপ একটা চেয়ার টেনে গিয়ে টেবিলে বসে পড়লাম। খাবারটা খেয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর একটু ঘুমিয়ে পড়লাম, কারণ আজ ভার্সিটির জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। এইভাবে ঘরে বসে দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে গিয়ে যা দেখলাম তা দেখার পর মিমের প্রতি আমার ভয়টা আরও বেড়ে গেল। কারণ আমি দেখলাম যে মিম একটা ছেলেকে ধরে ইচ্ছা মতো হকি স্টিক দিয়ে মারছে। মার খেয়ে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তবুও ছেলেটাকে মিম ছাড়ার নাম নিচ্ছে না। মারতে মারতে এক পর্যায়ে ছেলেটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এরপর মিম কাকে যেন ফোন করে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই কিছু ছেলে এসে মার খাওয়া ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এইসব দেখে আমি আর থাকতে পারলাম না। ভয়ে হাত পা কাঁপতে লাগলো। না, এইখানে আর থাকা যাবে না, না হলে পরে আমাকে এমন মাইট দিতে পারে। তাই মাথাটা নিচু করে ক্লাসের দিকে হাঁটা ধরলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না, কারণ এর আগে মিমামায় ডাক দিয়ে বসলো। ওই এইদিকে আয়। এই রে, মনে হয় দেখে ফেলেছে। এখন আমার কি হবে? এখন যদি ওনার কাছে যাই, না জানি আমার কি হাল করে। এর চেয়ে ভালো কোনো রকমে এইখান থেকে পালাই, পরে যা হবে দেখা যাবে। আর কোনো দিকে না তাকিয়ে দিলাম ক্লাসের দিকে এক দৌড়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে হাঁপাচ্ছি আর ভাবছি পরে যদি আমায় ধরতে পারে, না জানি কি হাল করবে। হাঁপাচ্ছি আর নানান কথা ভাবছি। এমন সময় বন্ধুরা এসে আমার পাশে দাঁড়ালো। কি রে, তোর কি হলো? এইভাবে হাঁপাচ্ছিস কেন? আর বলিস না। এরপর ওদেরকে সব বললাম। কি বলছিস এইসব? শুনে তো বিশ্বাসই হচ্ছে না যে মিমাপু তোকে কিছু না করে ছেড়ে দিয়েছে। মানে? দোষ যেহেতু করেছে তাহলে শাস্তি তো পাবেই। মানে আবার কি, ছেলেটা মিমাপুকে প্রপোজ করেছিল, তাই মিমাপু ওকে জন্মের শিক্ষা দিয়ে দিয়েছে। কিন্তু মিমাপু তোর সাথে এমন করছেন কেন? প্রথম দিন রেগিং না করেই ছেড়ে দিলেন, আর আজকেও আবার মাফ করে দিলেন। সবকিছুর মধ্যে কিছু তো একটা প্যাচ আছে। কি বলিস এইসব? ও ঠিকই বলেছে। আজ পর্যন্ত ভয়ে কেউ ওনার সাথে ঠিক মতো কথাই বলতে পারেনি, আর ছেলেটা নাকি ওনাকে প্রপোজ করে বসেছে। আর কিছু বলতে যাব তার আগে ক্লাসে স্যার চলে আসলেন। তারপর সবাই যার যার সিটে গিয়ে বসে পড়লাম, আর স্যার ক্লাস করাতে লাগলেন। দেখতে দেখতে সবকটা ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি মিমাপু ওনার দলবল সহ
হাতে একটা হকি স্টিক নিয়ে গুন্ডিদের মতো দাঁড়িয়ে আছেন। আল্লাহ, এরা এভাবে দাঁড়িয়ে আছে কেন? এখন আবার কাকে মারবে? আমাকে নয়তো? না, এখন ভয় পেলে হবে না, যে করেই হোক আমাকে গেটের কাছে যেতেই হবে, না হলে এরা কি যে করবে আল্লাহ জানে। বন্ধুদের নিয়ে মাথা নিচু করে হেঁটে হেঁটে মিমাপুদের ক্রস করে গেটের কাছে আসার আগে পেছন থেকে মিমাপু ডাক দিয়ে বসলেন। জানি এখন পালালে আর রক্ষা নেই, তাই বন্ধুদের বললাম তোরা এখানে থাক, আমি শুনে আসছি কি বলে। এরপর ওদেরকে রেখে মিমাপুর কাছে চলে আসলাম। জি আপু, আমায় ডেকেছেন? মাথা নিচু করে কথাটা বললাম। এরপর মিমাপু যা বললেন তা শুনে তো আমি অবাক, কারণ মিমাপু বললেন, ওই তোকে না গতকাল বলেছিলাম যে প্রতিদিন ভার্সিটিতে আসলে আমাদের এসে সালাম দিয়ে যাবি, তাহলে আজ সকালে আমি ডাকার পর আসলি না কেন? না মানে আসলে সকালে দেখলাম আপনি একটা ছেলেকে মারছেন, তাই ভয়ে আর আসি নাই। ভয় কিসের? হ্যাঁ, আর আসিস নাই যখন, সেটা শাস্তি এখন তোকে পেতে হবে। মানে কিসের শাস্তি? আমি কি কিছু করেছি? আমার কথা শুনিস নাই, এটাই তোর দোষ, আর এখন এই জন্য তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? এখন তুই কান ধরে 50 বার উঠবোস করবি, আর এটাই তোর শাস্তি। কি? না, আমি এটা পারবো না, কখনোই না। ভার্সিটিতে এখন অনেক ছাত্রছাত্রী রয়েছে, আর এখন যদি কান ধরে উঠবোস করি তাহলে মান সম্মান পুরাই যাবে, তাই বাঁচার জন্য সাহস করে কথাটা বললাম। কিছু ভেবে কাজ হবে না, যা বলছি সেটাই করতে হবে, সো তাড়াতাড়ি কর। আপু প্লিজ আজকের মতো আমায় মাফ করে দেন, আমি আর কখনোই আপনার কথার অমান্য করব না, প্রমিস। আচ্ছা যা, আজকের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যাতে আর এমন ভুল না হয়, মনে থাকে যেন। না না, আর কখনো এমন হবে না। আচ্ছা এখন তাহলে আমি যাই। আচ্ছা যা। আর দেরি না করে ওদের কাছ থেকে সোজা বন্ধুদের কাছে চলে আসলাম। মিমাপু তোকে ডেকে নিয়ে কি বললো? তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলো আমি ভার্সিটিতে নতুন নাকি। দেখ, আমাদের একদম মিথ্যা বলবি না। আর ভার্সিটির প্রথম দিন না মিমাপু তোকে র্যাগিং না করেই ছেড়ে দিয়েছিল? তাহলে আজ উনি তোকে এই সব প্রশ্ন করবেন কেন? সত্যি সত্যি বল, উনি তোকে কি বলেছেন? এই যা, নিজের জালে নিজেই ফেসে গেলাম, এখন এদের কি বলবো? আচ্ছা শুন। তারপর ওদেরকে সব বলে দিলাম, না বলে আর বাঁচার উপায় নেই, তাই সত্যিটাই বলতে হলো। কি, মিম আপু তোকে প্রথম দিন এই কথা বলেছিলেন, আমাদের আগে বললি না কেন? এমনি, সরি, রাগ করিস না প্লিজ। কিন্তু মিমাপু তোর সাথে এমন করছেন কেন? প্রথম দিন রেগিং না করেই ছেড়ে দিলেন, আর আজকেও আবার মাফ করে দিলেন। সবকিছুর মধ্যে কিছু তো একটা প্যাচ আছে। ভাই এইসব প্যাচ তুই বাসায় নিয়ে যা, আর ওইখানে গিয়ে বের করিস। এখন আমার বাসায় যেতে হবে, আমি গেলাম। এরপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে বই নিয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল। কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমিও উঠে খাবার খেয়ে নিচে চলে গেলাম। খেয়ে দিয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর বিছানাটা ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। প্রায় কিছুক্ষণ পর ভার্সিটিতে এসে পৌঁছালাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, তখনই নজর গেল মিমাপুদের আড্ডার দিকে। ওরা সবাই দেখছি ওইখানেই বসে আছেন। এখন যদি আমি ক্লাসে যাই তাহলে ওদের পাশ কাটিয়ে যেতে হবে, আর যাওয়ার সময় যদি সালাম না দেই তাহলে নিশ্চয়ই আজ কপালে দুঃখ আছে। যাই, ওদের কাছে গিয়ে আগে সালামটা দিয়ে দেই, তারপর না হয় ক্লাসে যাব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এই তো গুড বয়, এইভাবে প্রতিদিন মনে করে আমাদের এসে সালাম দিয়ে যাবি। এখন ক্লাসে যা। আচ্ছা বলে ক্লাসে চলে এলাম। কিরে মিম, তুই ছেলেটার সাথে এত ফ্রি হয়ে কথা বলছিস কেন? আর ভার্সিটির প্রায় সকল নতুন ছাত্রদেরই তুই র্যাগিং করেছিস, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আর গতকালও তোর কথা শুনলো না, এর জন্য মাফও করে দিয়েছিস। আচ্ছা, তোর কিছু হলো না তো? হঠাৎ এত পরিবর্তন এলো যে? মিমের একটা বান্ধবী কথাটা বলল। আমার কিছুই হয়নি, আর এই ছেলেটা সবার থেকে আলাদা, তাই ওর সাথে ফ্রি হয়ে কথা বলি। আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? মনে হচ্ছে তুই ছেলেটার প্রেমে পড়ে গেছিস, তাই এসব করছিস। আরে দূর, ও আমার 2 বছরের ছোট, আমি কেন আর প্রেমে পড়তে যাব? সেটা সময় হলেই বোঝা যাবে। এদিকে আমি ক্লাসে এসে দেখলাম সব হারামিগুলো আগে থেকে ক্লাসে এসে বসে আছে আর গল্প করছে। আমিও গিয়ে ওদের পাশে বসে পড়লাম আর গল্প করতে লাগলাম।
কিছুক্ষণের মধ্যে স্যার ক্লাসে চলে আসলেন। তারপর এক এক করে সব স্যারেরা এসে ক্লাস নিতে লাগলেন। সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। আমিও বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। এরপর সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এখন আমরা সব বন্ধুরা মিলে ভার্সিটির একটা গাছের নিচে বসে প্রায় আড্ডা দিই। তো একদিন ভার্সিটিতে গিয়ে আমি আমাদের আড্ডায় একাই বসেছিলাম, কারণ হারামি বন্ধুগুলা আজ আসেনি। একা একা বসে আছি। এমন সময় একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। হাই তমা, তুমি? আমি তামিম। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, সো ফ্রেন্ড। সরি, আমি পারবো না। আসলে আমার মেয়েদেরকে একদমই ভালো লাগে না, তাই ওর মুখের উপর না করে দেই। কেন? ফ্রেন্ড হলে সমস্যা কি? এমনি আমার ইচ্ছে নেই। দেখো, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি যে আমরা ফ্রেন্ডশিপ করব। প্লিজ আমায়। কি ভাবছেন কাউকে চর মারা হয়েছে? একদম ঠিক, কিন্তু সেটা তোমাকে মারা হয়েছে। আর যে মেরেছে সে আর কেউ না, মিম আপু। এই মেয়ে, তোর সমস্যা কি? হ্যাঁ, দেখছিস না ও তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে না, তারপরে ওকে কেন বিরক্ত করছিস? যা এখন এইখান থেকে, আর কখনো যেন ওর আশেপাশে না দেখি। আর হ্যাঁ, তুই এখন চুপচাপ ক্লাসে যা, আর ভুলেও এদিক ওদিক তাকাবি না, আর কখনো যেন কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যা এখন। ওনার এরকম রাগী চেহারা দেখে ভয়ে ওখান থেকে সোজা ক্লাসে চলে আসলাম। আল্লাহ, কি গুন্ডি মেয়ে একটা! আজ এই প্রথম আমি মিমাপুর রাগ দেখলাম। একটা মেয়ের এত রাগ আসে কোত্থেকে? কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না, মিমাপু হঠাৎ করে এসে তোমাকে চর মারলেন কেন? আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসায় তোমাকে এত কথা কেন শোনালেন? না, আর কিছু ভাবতে পারছি না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর সব হারামিগুলোও ক্লাসে চলে আসলো। এরপর ওদের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম, কিন্তু ওদের তোমার ঘটনা জানাইনি, না হলে ওরা কত কি বলবে। একটু পর ক্লাসে স্যারও চলে আসলেন আর ক্লাস শুরু করতে লাগলেন। সব ক্লাস শেষ করে বন্ধুদের নিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি মিমাপু ও ওনার বন্ধুরা ওদের আড্ডায় দাঁড়িয়ে আছেন। ওইদিকে নজর না দিয়ে আমি আমার বন্ধুদের নিয়ে হাঁটতে লাগলাম। যখন ভার্সিটির গেট পার হতে যাব, তখনই পিছন থেকে মিমাপুর ডাক পড়লো। ওই, এদিকে আয়। জানি না গেলে হবে না, তাই বন্ধুদের রেখে ওনার কাছে চলে আসলাম। জি আপু, বলুন, আমায় কিসের জন্য ডাকছেন? দরকার আছে, আগে বল, তুই কি এখন বাসায় চলে যাবি? জি, কিন্তু কেন? এখন বাসায় যাওয়া লাগবে না, আমার সাথে চল। কোথায় যাব? সেটা গেলেই দেখতে পাবি, এখন কথা না বলে চল। তারপর এক প্রকার জোর করেই মিমাপু আমায় ওনার গাড়িতে বসিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলেন। গাড়ি থেকে নেমে আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসলেন। এখন বল, কি খাবি? আমি কিছু খাবো না, আপনি খেয়ে নেন, আমার বাসায় যেতে হবে। ওই, বাড়তি কথা বলিস কেন? তোকে যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। কি খাবে তাড়াতাড়ি বল। আপনি যা অর্ডার দিবেন তাই খেয়ে নিব। বুঝেছি, এটা না বললে আর উপায় নেই। এরপর মিমাপু একটা ওয়েটারকে ডেকে ওনার মন মতো কিছু খাবার অর্ডার দিলেন। কিছুক্ষণের মধ্যে ওয়েটারে সেই খাবার দিয়ে গেল। ইচ্ছা না থাকা সত্ত্বেও মিমাপুর ভয়ে ওনার সাথেই খেতে হলো। খেয়ে দিয়ে বিল মিটিয়ে মিমাপু আমার হাত ধরে গাড়িতে নিয়ে আসলেন। গাড়িতে এসে আমার বাসার অ্যাড্রেস জিজ্ঞাসা করলেন। আমিও বাসার অ্যাড্রেস বলে দিলাম। এরপর আর কথা না বলে মিমাপু গাড়ি চালিয়ে সোজা আমাদের বাসার কাছে নিয়ে আসলেন। গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব, তখন এই পিছন থেকে মিমাপু ডাক দিলেন। ওই, আমি তোকে যেতে বলেছি? না, মানে সরি, আর কোনো দরকার আছে নাকি? শোন, কাল সকালে তাড়াতাড়ি ভার্সিটিতে আসবি, আর এসেই আমার সাথে দেখা করবি। যদি আমার কথার বরখেলাপ হয় তাহলে তোকে মজা বুঝাবো, মনে থাকে যেন। এখন বাসায় যা। আচ্ছা। তারপর বাসায় ঢুকে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে আছি আর ভাবছি, হঠাৎ মিমাপু আমায় কাল সকালে ওনার সাথে দেখা করতে বললেন কেন? এভাবেই আজকের ঘটনা ঘটে গেল। এভাবেই আজকের ঘটে যাওয়া বিষয়গুলো ভাবছি, তখন ওই আম্মু রুমে আসলেন। কিরে, আজ এত দেরি করে আসলি কেন? আর এসেই কিছু না খেয়েই রুমে বসে রইলি? আসলে আম্মু, আমি বাইরে বন্ধুদের সাথে খেয়ে এসেছি, তাই আর খিদে নেই। ও আচ্ছা, তাহলে তুই থাক, আমি গেলাম। একটু পর আম্মু চলে গেলেন আর আমি মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। ফেসবুকে ঢুকতেই হারামিগুলা মেসেজ দিয়ে জ্বালাতে শুরু করলো। মিমাপু তোকে কোথায় নিয়ে গেছিল, কেন নিয়ে গেছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে লাগলো। আমি ওদেরকে বললাম কাল ভার্সিটিতে আসলে সব বলবো। তারপর আরও কিছুক্ষণ ফেসবুকিং করার পর মোবাইলটা রেখে একটু পড়তে বসলাম। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে আজকের মতো ঘুমিয়ে পড়লাম।
কারণ কাল সকালে ভার্সিটিতে গিয়ে মিমাপুর সাথে দেখা করতে হবে। যদি না যাই তাহলে নিশ্চয়ই কপালে দুঃখ আছে, কারণ মিমাপু কেমন মেয়ে তা আমার জানা আছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। প্রায় কিছুক্ষণ হাঁটার পর ভার্সিটি এসে পৌঁছালাম, কিন্তু ভার্সিটিতে এসে এমন কিছু হবে তা আমি কখনোই আশা করিনি। ভার্সিটি গেটের কাছে এসে দেখি মিমাপু ওনার বন্ধুদের নিয়ে ওদের আড্ডায় বসে আছেন। আজ মিমাপু একটা শাড়ি পরেছেন, শাড়িতে অনেক মানিয়েছে ওনাকে, একেবারে পরীর মতো লাগছে। আর হাতে একটা গোলাপ ফুল নিয়ে বসে আছেন আর গল্প করছেন। বুঝলাম না আজ হঠাৎ মিমাপু শাড়ি পরলেন কেন। যে মেয়ে সবসময় ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে থাকতো সে কিনা আজ শাড়ি পরেছে, ভাবতেই অবাক হচ্ছি। দূর, আমার তো আবার ওনার সাথে কথা বলতে হবে, তাহলে এইখানে দাঁড়িয়ে কি করছি? যাই মিমাপুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি আমায় কেন দেখা করতে বলেছিলেন। আপু, গতকাল আমায় আপনার সাথে কিসের জন্য দেখা করতে বলেছিলেন? ওদের পাশে গিয়ে বললাম কথাটা। ও, তুই এসেছিস? আসলে তোকে আজ একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। জি বলুন, কি কথা বলবেন? দেখ, কথাটা তুই কিভাবে নিবি তা আমি জানি না। ভেবেছিলাম কথাটা তোকে আরো পরে বলবো, কিন্তু কথাটা না বলে আমি আর থাকতে পারছি না, তাই আজ তোকে এত তাড়াতাড়ি আসতে বলেছি। জি বলুন, কি কথা? আমি তোমাকে ভালোবাসি, শুধু তাই নয়, ভার্সিটির প্রথম দিন তোমাকে দেখার পর থেকেই তোমায় ভালো লাগা শুরু করে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সো মাচ। ওনার কথা শুনে তো আমি অবাক। এইসব কি বলছেন মিমাপু? আমাকে নাকি উনি ভালোবাসেন, আর আমি কি না তা নিজেও জানি না। এখন আমি ওনাকে কি বলবো? কি হলো, চুপ কেন? কিছু বলো। দেখেন, প্রথমে বলে দিই, আপনি আমার 2 বছরের বড়, আর আমি এইসব প্রেম ভালোবাসা একদমই পছন্দ করি না। আরেকটা কথা, আমি মেয়েদের সাথে একটু কম কথাই বলি, তাই আমার পক্ষে এইসব সম্ভব না। তোমার এই স্বভাবটাই আমায় মুগ্ধ করে তুলেছে। আর বড় হয়েছি তো কি হয়েছে, এখানে সমস্যা কিসের? অনেক সমস্যা, সেটা আপনি বুঝবেন না। আমার আর ভালো লাগছে না, আমি ক্লাসে গেলাম, থাকেন আপনি। বলে চলে আসতে যাব, তখন ওই পিছন থেকে মিমাপু আমার কলার চেপে ধরলেন। ওই, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর সাথে ভালোভাবে কথা বলছি বলে তোর ভাব বেড়ে যাচ্ছে, তাই না? ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিমাপুর গালে। কারণ কি, আমার কলার ধরলে আমার রাগ চরম পর্যায়ে উঠে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। কি পেয়েছেন আপনি? হ্যাঁ, রাজি হচ্ছি না বলে আমায় জোর করে রাজি করাবেন? শুনেন, সব কিছু জোর করে হলেও ভালোবাসাটা জোর করে হয় না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমায় মাফ করবেন। মিমাপুকে চর মেরে হয়তো অনেক বড় ভুল করেছি, কারণ আমার কথা শেষ হওয়ার পর ওনার সব বন্ধুরা মিলে আমায় ঘিরে ধরলো, আর ওদের মধ্যে একজন মিমাপুকে উদ্দেশ্য করে বলল, মিম, তুই শুধু একবার বল, এই ছেলেটার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো এখনই। কত বড় সাহস ওর, তোর গায়ে হাত তুলেছে ও। না, তোরা ওকে কিচ্ছু করবি না, যা করার আমিই করব। ওর সাহস দেখছি অনেক বেড়ে গিয়েছে। এক তো আমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, আরেক তো আমায় সবার সামনে চর মারা। এইসব কিছু শোধ আমি নিবই ওর থেকে। এই শোন, এখন চুপচাপ ক্লাসে যা, আর তোর ব্যবস্থা আমি আজকেই করব। তারা আপু, আমার ভুল হয়ে গেছে, আমি চরটা রাগের মাথায় মেরে দিয়েছি, প্লিজ আমায় মাফ করে দেন। তোকে ক্লাসে যেতে বলেছি, চুপচাপ ক্লাসে যা। ভয়ে সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে ভাবতে লাগলাম, না জানি এখন আমার কি হয়। এই মেয়ে যে রাগী গুন্ডি টাইপের, মনে হয় না আমায় এমনি এমনি ছেড়ে দেবে। দূর, কেন যে ওনাকে চর মারতে গেলাম, এখন তো আমার উপর এই বিপদ চলে আসলো। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও, আর কখনো কোনো মেয়েকে চর মারবো না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পর ক্লাসের স্যারও চলে আসলেন, কিন্তু হারামিগুলো আজ একটাও আসার নাম নিচ্ছে না। ক্লাসে আসার পর থেকেই সব ছাত্রছাত্রীরা এতক্ষণ আমার দিকে এক নজরে তাকিয়েছিল। তাকাবে না কেন? যাকে এই ভার্সিটির সব ছেলে মেয়ে ভয় পায়, তাকেই কিনা আমি সবার সামনে চর মারলাম। স্যার এসে আসার পর ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিল। যাক, এত সময়ে বাঁচা গেল। তাহলে সব স্যারেরা এক এক করে এসে তাদের ক্লাস করিয়া চলে গেলেন। দেখতে দেখতে সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। এখন সমস্যা হলো, আমি একা একা বের হব কি করে? আর মিমাপু তো আমায় বলেছেন আজ আমার একটা ব্যবস্থা করে ছাড়বেন। না জানি কপালে কি দুঃখ আছে, আল্লাহ বাঁচিয়ে দিও এইবারের মতন। তারপর আমিও সকল ছাত্রছাত্রীদের সাথে ক্লাসরুম থেকে বের হয়ে পড়লাম। বাইরে এসে চারপাশে তাকিয়ে দেখি মিমাপু আর ওনার বন্ধুদের কোথাও দেখা যাচ্ছে না। যাক, ভালোই হলো, এখন শান্তিতে বাসা যেতে পারবো।
এরপর ভার্সিটি থেকে বের হয়ে হাঁটা ধরলাম বাসার দিকে। প্রায় অর্ধেক পথ আসার পরেই হঠাৎ একটা কালো মাইক্রোবাস এসে আমার সামনে দাঁড়ালো। গাড়ি থামিয়ে কিছু লোক গাড়ি থেকে বের হয়েই আমায় ধরে জোর করে গাড়িতে উঠিয়ে নিল। গাড়িতে উঠে ভিতরে যাকে দেখলাম তাকে দেখার পর আমার কলিজা কেঁপে উঠল, কারণ গাড়িতে যে বসে আছে সে আর কেউ নয়, মিমাপু। এদিকে মিমাপু হাতে একটা কি যেন ছিল, সেটা আমার মুখে লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে তাকিয়ে দেখি আমাকে একটা অন্ধকার রুমে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তো এই ছিল ফ্ল্যাশব্যাক। আশা করি এখন আপনারা বুঝে গেছেন আমাকে এইখানে আনার কারণটা কি। এখন গল্পতে আসি। চেয়ারে বসে বসে শুধু ভাবছি কিভাবে এইখান থেকে পালানো যায়। মিমাপু যেমন মেয়ে, বলা যায় না কখন কি করে বসে, এই রকম নানান কথা ভাবছি। ঠিক তখনই রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। সামনে তাকিয়ে দেখি মিমাপু একটা প্লেটে কিছু খাবার নিয়ে এসেছেন। সরি সোনা, খাবার বানাতে একটু দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি নিয়ে আসতে পারিনি। জানি এইগুলো আমার জন্য এনেছেন, কারণ আজ সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি। মিমাপু হেঁটে হেঁটে আমার পাশে এসে একটা চেয়ার টেনে বসে পড়লেন। আপনাকে খাবার বানাতে কে বলেছে? কেউ বলে নাই, আমি নিজ ইচ্ছাতেই বানিয়েছি, তাও শুধু তোমার জন্য। কিছু বললাম না, শুধু মনে মনে বলছি ঢং কত আসছে আমার জন্য খাবার বানাতে। এই নাও, হাঁ করো, আজ আমি তোমার জন্য বিরিয়ানি বানিয়ে এনেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার হাতের বাঁধন খুলে দেন, আমি নিজের হাতেই খেতে পারবো। না বাবুটা, তা হবে না, আমি তোমায় নিজের হাতেই খাওয়াবো। আমি আপনার হাতে খেতে পারবো না। চুপ, আর একটা কথাও নয়। এতক্ষণ ভালো করে কথা বলছি বলে কি ভেবেছিস আমি কিছু বলবো না? চুপচাপ হা কর, না হলে খুব খারাপ হবে। ভয়ে হা করে ফেললাম, কারণ মিমাপুর রাগ উঠলে না জানি পরে কি করে। মিমাপু আমায় খাওয়াতে শুরু করলেন, আমিও চুপচাপ খেয়ে যেতে লাগলাম। ভয়ে কোনো কথা বলছি না, কারণ ওনার চেহারা এখনো রাগের ছাপ রয়ে গেছে। প্রায় অর্ধেক খাওয়া শেষ হলে বাকিটুকু মিমাপু খেতে শুরু করলেন। এইটা দেখে আমি তো অবাক হইনি, কারণ প্রথম থেকেই মিমাপু আমার প্লেটের খাবার থেকে অর্ধেক নিজে খেতেন। এই বিষয়ে ওনাকে কিছু বললে উনি বললেন এটা নাকি ভালোবাসা, একে অপরে প্লেটের খাবার খেলে নাকি ভালোবাসা করে। খাওয়া শেষ হলে মিমাপু আমায় পানি খাইয়ে দিয়ে চলে যেতেছিলেন। তখন আমি ওনাকে ডাক দেই। কি হলো, কিছু বলবা? আমাকে ছেড়ে দেন না প্লিজ, আমি বাসায় যাব। আম্মু আব্বু হয়তো আমার জন্য চিন্তা করছে, প্লিজ আমায় ছেড়ে দেন। সরি সোনা, তোমাকে ছাড়ার জন্য তো এখানে নিয়ে আসছি নাই। আপনি কিন্তু খুব খারাপ কাজ করছেন আমার সাথে। আমি যদি একবার এইখান থেকে পালাতে পারি তাহলে পুলিশের কাছে গিয়ে আপনার নামে কেস করব, বলে দিলাম। একটু সাহস করে বললাম কথাটা, দেখি ভয় পাই কিনা। মিম কথাটা শুনে সাথে সাথেই আমার মুখ চেপে ধরলো আর বলল, কি তোর এত সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? আজ পর্যন্ত কেউ আমার সাথে ঠিক মতো কথাও বলেনি, শুধু বলেছিস তুই। শোন, আমি তোকে ভালোবাসি বলে তুই এখনো এখানে ঠিক মতো আছিস, না হলে কবেই তোর কাহিনী শেষ করে ফেলতাম। ও অপু লক্ষ্য সরুন। মুখ চেপে ধরায় ঠিক মতো কথা বলতে পারছি না। ওই, একদম আপু বলে ডাকবি না, না হলে খুন করে ফেলবো। আপনি আমার বড়, আপনাকে আপু বলবো না তো কি বলবো? কেন, আমার নাম নেই? নাম ধরে ডাকবি। আমি পারবো না। কি বললি? না মানে বলবো। এই তো গুড বয়। আর হ্যাঁ, এইসব পালানোর কথা যেন আর ভুলেও মুখে না আসে। এই বাড়ির চারপাশ আমার বডিগার্ডরা আছে, সো এইখান থেকে পালানোর কোনো প্রশ্নই আসে না। চুপ করে রইলাম, কারণ কিছু বলার মতো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি তাহলে এখন এই প্লেটগুলো রেখে আসি, তুমি থাকো। এরপর মিমাপু চলে গেলেন আর আমি চেয়ারে বসে হাত পা বাঁধা অবস্থায় বসে রইলাম। কোনো মেয়ের পাল্লায় পড়লাম রে ভাই, কিছু বললেই রেগে যায়। না জানি এইখানে আর কতদিন থাকতে হবে। আম্মু আব্বু হয়তো আমার জন্য চিন্তা করছেন। না, এইভাবে চলবে না, এইখান থেকে পালানোর একটা উপায় বের করতেই হবে। অনেকক্ষণ ধরে ভাবছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। হঠাৎ চারপাশে তাকাতেই চোখ পড়লো মাটিতে একটা ব্লেড রাখা। এই তো পেয়ে গেছি, হ্যাঁ এটাই দরকার এইখান থেকে পালানোর জন্য। কিন্তু ওই ব্লেডের কাছে আমি যাব কি করে? আমার তো হাত পা দুটোই বাঁধা। অনেকক্ষণ ধরে ভাবতে লাগলাম কি করা যায়। অবশেষে সিদ্ধান্ত নিলাম কুড়িয়ে যাওয়া যায় কিনা দেখি। যেই ভাবা সেই কাজ, শরীরের সমস্ত শক্তি দিয়ে চেয়ার সহ সামনে এগোতে লাগলাম। প্রায় 5 মিনিট পর কোনো রকমে ব্লেডের কাছে এসে পৌঁছালাম।
কিন্তু এখন ব্লেডটা মাটির থেকে তুলব কী করে? অনেক সময় ধরে ব্লেডটা তোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছি না। এমন সময় হঠাৎ বাহির থেকে রুমের দরজা খোলার আওয়াজ এলো। সামনে তাকিয়ে দেখি মিমাপুর দরজার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমি শেষ। এখন যদি মিমাপুর জিজ্ঞাসা করে আমি এইখানে কেন আর কিভাবে আসলাম, তাহলে আমি কি বলবো? আরে তুমি এখান থেকে ওইখানে গেলে কিভাবে? কি করতে চাচ্ছিলা সত্যি করে বলো তো। না, আমার এইসব ভালো লাগে না, আর আপনি এইসব আর করবেনও না। আচ্ছা, করব না, তবে আজ রাতে একটু করব, কারণ তোমার পালানোর শাস্তি এখনো রয়ে গেছে। কি আর কমু ভাই, মাইয়ার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। নিজে তো আমায় কয়েকটা চর মেরেছিলেন, এতে কি আমার শাস্তি হয়নি? কিছুটা হয়েছে, কিন্তু এখনো পুরোটা হয়নি, তাই রাতের পুরো শোধ নিয়ে নিব। কিছু বললাম না, কারণ যত যাই বলি না কেন উনি বুঝবেন না। আচ্ছা, তুমি বিছানায় বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। সারাদিন ধরে তো কিছুই খাওনি। আর হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করবে না, না হলে এর ফল খুব খারাপ হবে। কথাগুলো বলেই মিমাহু বাইরে চলে গেলেন। আমিও আর দাঁড়িয়ে না থেকে বিছানায় বসে পড়লাম। জানি এখন আর পালাতে পারবো না, আর পালাতে গিয়ে যদি মিমাপুর কাছে আবার ধরা পড়ে যাই তাহলে নিশ্চয়ই অবস্থা খারাপ করে দেবেন। রুমে একা একা বসে আছি, এমন সময় মিমাপু হাতে একটা খাবার প্লেট নিয়ে হাজির। প্লেটটা নিয়ে সোজা আমার পাশে এসে বসে পড়লেন। এই নাও, হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আমার হাত দিয়ে আমি খেতে পারবো, কাউকে খাওয়াই দিতে হবে না। কথা কম বলে যা বলছি তাই করো, না হলে শাস্তিটা বেড়ে যেতে পারে। দূর, ভালো লাগে না কিছু। তারপর এক প্রকার বাধ্য হয়ে হা করতে হলো। মিমাপু আমার মুখে খাবার তুলে দিচ্ছেন আর আমি খাচ্ছি। প্লেটে খাবার প্রায় অর্ধেক খাওয়া হলে মিমাপু প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আগেই তো বললাম আমি নিজ হাতে খেতে পারবো, তাহলে অর্ধেক খাইয়ে রেখে দিলেন কেন? বাকি খাবারগুলো আমি খাবো তাই। তো খান, প্লেটটা আমার হাতে দিচ্ছেন কেন? কারণ এখন তুমি আমায় তোমার হাতে খাইয়ে দিবে। সরি, আমি পারবো না, আপনার ইচ্ছা হলে নিজ হাতে খান। কি বললা, আবার বলো। বললাম তো পারবো না। আমি জানতাম তুমি এটা বলবে, তাই এর ব্যবস্থা আগে থেকে করেই রেখেছিলাম। এ কি, আপনি চাকু কই পেলেন? সেটা তোমার না জানলেও চলবে। এখন বলো, একটু আগে কি যেন বলেছিলে? কই কি বললাম? তুমি না বললে আমায় খাইয়ে দিবে না? না না, আমি এটা কখন বললাম? আমি খাইয়ে দেবো বলছি তো। এই তো লাইনে এসেছো, এখন চুপচাপ খাইয়ে দাও, অনেক খিদে লেগেছে। এরপর বাধ্য হয়ে মিমাপুকে খাইয়ে দিতে হলো। মিমাপুকে খাইয়ে দিচ্ছি আর উনি ছোট বাচ্চাদের মতো খেয়ে যাচ্ছেন। চাকুটা এখনো হাতে নিয়ে বসে আছেন। খাবার মুখে দিতে একটু দেরি করলেই মিমাপু চাকুটা দিয়ে ভয় দেখান। সব মিলিয়ে একটা প্যারার মধ্যেই আছি। মিমাপুর খাওয়া শেষ হলে প্লেটটা নিয়ে বাইরে চলে গেলেন। আমি আর কি করব, রুমে একা একা বসে রইলাম। অনেকক্ষণ ধরে একা বসে থাকতে থাকতে শরীরটা ক্লান্ত হতে শুরু করলো। পাশে যখন বিছানা আছে তাহলে একটু শুয়ে পড়ি, তাহলে ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ, বিছানায় শুয়ে পড়ে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো কারো নরম হাতের ছোঁয়ায়। চোখ মিলে তাকিয়ে দেখি মিমাপু আমার মাথার কাছে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমার দিকে উনি এক নজরে তাকিয়ে আছেন, যা দেখে আমি একটু লজ্জা পেলাম। লজ্জায় শোয়া থেকে উঠে বসলাম। কি হলো, উঠে পড়লে কেন? তুমি ঘুমাও, তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না, শরীরটা একটু ক্লান্ত লাগছিল তাই শুয়ে পড়েছিলাম। এখন ভালো লাগছে, আর ঘুমাবো না। আপনি কখন আসলেন? একটু আগেই আসলাম, এসে দেখি তুমি শুয়ে আছো, তাই আর ডাক দিলাম না। ও, তো এখন কয়টা বাজে? 7টা বেজে গেছে। আচ্ছা, আমার একটা আবদার পূরণ করবেন? কি বলো? বলছি কি, অনেকদিন ধরেই তো বাসার কাউরের সাথে যোগাযোগ হয়নি, যদি একটু বাসায় ফোন করে দিতেন। এত যোগাযোগ করা লাগবে না, যেভাবে আছো সেইভাবেই থাকো। আচ্ছা জানি, আর কথা বাড়িয়ে কোনো লাভ হবে না, তাই আর কিছু বললাম না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এদিকে মিমাপু কোথায় জানি চলে গেলেন। একটু পর আবার রুমে আসলেন হাতে একটা খাবার প্লেট নিয়ে। প্লেটটা নিয়ে আমার কাছে এসে বসে পড়লেন। আর কি বলবো, দুপুরের মতোই আমাকে উনি খাওয়িয়ে দিলেন, আর ওনাকে আমার খাওয়িয়ে দিতে হলো চাকর ভয়ে। খাওয়া শেষ হলে প্লেটটা নিয়ে উনি আবার বাইরে চলে গেলেন। একা একা রুমে বসে আছি, তখন আবার মিমাপু রুমে আসলেন। আমি ঘুমাবো কোথায়? কেন, এই রুমে। আর আপনি? তোমার সাথে। কি? অসম্ভব, আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কি বললা, পারবা না তাই না? বিছানার কাছে এসে চাকুটা বের করে। দেখেন, সব সময় ভয় দেখাবেন না, আর আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি, সো দুজন এক বিছানায় ঘুমানোর প্রশ্নই আসে না।
চুপ, আর একটা কথাও নয়। আমি যা বলেছি তাই হবে। আমরা এক বিছানাতেই ঘুমাবো। আচ্ছা, কিন্তু আমাদের মধ্যে কুলবালিশ থাকতে হবে, না হলে আমি ঘুমাবো না। জানি না করলেও শুনবে না, তাই এটাই বললাম, দেখি কি বলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত তো হলো। তার আগে তোমার শাস্তিটা তো দিয়ে দেই। মানে কিসের শাস্তি? আমি কি করলাম? ওই যে পালানোর শাস্তি, সেটা তো এখনো রয়ে গেছে। এই মেয়ে তো দেখছি শাস্তি শাস্তি করে মাথায় খেয়ে নিবে। এখন কি করব? বিড়বিড় করে কি বলছো? না কিছু না, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। তার আগে শাস্তিটা তো দিয়ে দেই। কি শাস্তি? চোখ বন্ধ করো, আমি শাস্তি দিয়ে দিব। শাস্তি দিতে হলে আবার চোখ বন্ধ করা লাগে নাকি? যা বলছি তাই করো, এত কথা বলো কেন? আচ্ছা, এই নেন, করলাম। এদিকে আমি অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছি, কিন্তু মিমাপুর কোনো সাড়াই পাচ্ছি না। একটু পর হঠাৎ আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়তে শুরু করলো। কি হচ্ছে বোঝার জন্য চোখ খুলতেই দেখি মিমাপুর ধীরে ধীরে ওনার মুখ আমার মুখের কাছে নিয়ে আসলেন। আমি কিছু বলতে যাব, তার আগেই মিমাপু ওনার ঠোঁট দিয়ে আমার ঠোঁটে চেপে ধরলেন। পরে কি হলো বুঝতে তো পারছেন, নিজেকে ওনার থেকে ছাড়াতেই পারছি না। অবশেষে 5 মিনিট পর উনি নিচ থেকে আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে দুজনে একসাথে হাঁপাচ্ছি। মার ডালা রে, এটা মেয়ে নাকি রোবট? আরেকটু হলে নিশ্চয় আমায় আর খুঁজে পেতাম না, যেভাবে চেপে ধরেছিল। কি হলো, এত কি ভাবছো? একটাই পেট ভরেনি বুঝি? কি বলছেন এইসব? লজ্জা শরম বলতে কিছু নেই নাকি আপনার? একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে যে কোনো সময় কিস করে বসেন। ওরে নিষ্পাপ বাচ্চালে, কাল বিয়ে করলে মাসখানেক পরে বাচ্চার বাপ হবে, আর নিজেকে নিষ্পাপ বাচ্চা বলো? আমার এখনো বিয়ের বয়স হয়নি, সো আমি তো বাচ্চাই। আর বেশি দিন বাচ্চা থাকতে হবে না, বিয়েটা হলেই বড় হয়ে যাবে। মানে কার বিয়ে? কারো নয়, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো যাও। আর কথা না বলে চুপচাপ বিছানায় গিয়ে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। এর আগে মাঝখানে একটা কুল বালিশ রেখে দিলাম। বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুম ভাঙলো, বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি মিমাপু আমায় জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছেন। এটা দেখে সাথে সাথে আমি লাফ মেরে বিছানা থেকে উঠে বসলাম। আমি উঠাতে মিমাপুরও ঘুম ভেঙে গেল। কি হলো, এভাবে উঠে পড়লা কেন? কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম তোমায় নিয়ে। আরে রাখেন আপনার স্বপ্ন, আগে বলেন আপনি আমার বুকের উপর শুয়েছিলেন কেন? ও এই ব্যাপার, আসলে বালিশে ঘুমাতে ভালো লাগছিল না, তাই তোমার বুকের উপরে শুয়েছিলাম। তাই বলে আপনি আমার বুকের উপর শুবেন? গতকাল রাতে না বিছানার মাঝখানে কুলবালিশ রেখেছিলাম, সেটা কই? আমাদের মাঝখানে ডিস্টার্ব করছিল, তাই ফেলে দিয়েছি। কি আর বলবো ভাই বলেন, এই মেয়ে তো দেখছি কিছুই বোঝে না, শুধু মনে মনে ওনাকে ইচ্ছা মতো গালি দিচ্ছি, কারণ সরাসরি বললে আমার অবস্থা খারাপ করে দেবে। আচ্ছা এখন উঠেই যখন পড়েছো তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। কথাটা বলে উনি উঠে চলে গেলেন। আমি আর কি করব, ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিমাপু নাস্তা নিয়ে বিছানায় বসে আছেন। তারপর দুজনে একসাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ হলে মিমাপু প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। আজ দুপুরবেলা খাবার খেয়ে রুমে বসে আছি, তখন ওই বিছানায় বালিশের নিচে চোখ পড়তেই দেখলাম একটা ফোন। এটা আবার কার ফোন দেখি তো একটু। বালিশের নিচ থেকে বের করে দেখি এটা মিমাপুর ফোন। আরে ফোন তো দেখছি কোনো লক নেই, মানে আনলক করা। এই তো পেয়েছি, দেখি এটা দিয়ে কাউকে ফোন করা যায় কিনা। এরপর ফোনে শুভর নাম্বার তুলে দিলাম কল। অনেকক্ষণ ধরে রিং হচ্ছে কিন্তু ফোন ধরছেই না। প্রথমবার কেটে গেল, তারপর আবার দিলাম। 2বার রিং হতেই ওপাশ থেকে কে যেন কল রিসিভ করলো। হ্যালো, কে? শুভ? হ্যালো, কে বলছেন? আমি তামিম বলছি। তামিম বন্ধু, কোথায় তুই? কেমন আছিস? কোন অবস্থায় আছিস? ভাই আমি ভালো না, আমাকে আর কিছু বলতে যাব তার আগেই কে যেন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোনটাকে নিল দেখার জন্য সামনে তাকাতেই দেখি মিমাপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওয়াল্লাহ খাইছে আমারে, আমি শেষ। কার সাথে ফোনে কথা বলছিলি এতক্ষণ? না মানে কারোর সাথে না। বল কার সাথে কথা বলছিলি এতক্ষণ? বললাম তো কারোর সাথে না, কেঁদেই দিলাম কারণ জ্বর খুব জোরে লেগেছে। ভালোই ভালোই বলে দে কার সাথে কথা বলেছিস, না হলে চড়িয়ে গাল লাল করে দিব। না আর মারবেন না প্লিজ, আমি বলছি আমার এক বন্ধুর সাথে কথা বলছি।
ওকে কেন ফোন করেছিলি? এমনি। সত্যি করে বল, না হলে আরো কয়েকটা দিব। আমার আর এইখানে ভালো লাগছে না, তাই ওকে ফোন করেছিলাম যাতে আমায় এখান থেকে নিয়ে যায়। কি, তোর এত বড় সাহস, তুই আবার ওইখান থেকে যাওয়ার প্ল্যান করছিস? দাঁড়া, আজ তোকে জন্মের শিক্ষা দিয়ে দিব, যাতে আর এইখান থেকে যাওয়ার প্রশ্ন মাথায়ও আসে না। আমাকে মাফ করে দেন প্লিজ, আমি আর কখনো এমন করব না। না, তোর আর মাফ নেই, তোকে এই জন্য শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। কথাটা বলে মিমাপু রুম থেকে বের হয়ে চলে গেলেন। জানি আজকে কপালে বড় কোনো দুঃখ আছে। দূর, কেন যে ওকে ফোন করতে গেলাম। এদিকে প্রায় কিছুক্ষণ পর মিমাপু রুমে আসলেন। এক হাতে একটা দড়ি আর অন্য হাতে একটা ব্লেড নিয়ে আমার কাছে এসে দাঁড়ালেন। এইসব কেন এনেছেন কিছুই বুঝতেছি না। এদিকে উনি ব্লেডটা টেবিলে রেখে আমায় ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিলেন। বিছানায় ফেলে দিয়ে দড়ি দিয়ে আমার হাতটা বাঁধতে শুরু করলেন। আপু, এইসব কি করছেন? আমার হাত বাঁধছেন কেন? চুপ, একটা কথাও বলবি না বলে দিলাম, না হলে খুব খারাপ হবে। প্লিজ আপু, কিছু করবেন না, আমায় ছেড়ে দেন। হাত ছাড়ানোর চেষ্টা করে কথাগুলো বললাম আমি। বললাম না কথা বলবি না, মুখ বন্ধ রাখ, আর একদম নড়াচড়া করবি না, না হলে এটা দিয়ে গলা কেটে দিব। ভয়ে আর কিছু বললাম না, কারণ যে ডেঞ্জারাস মেয়ে বলা যায় না কখন কি করে বসে। সাথে সাথে ব্লেডটা টেবিল থেকে এনে আমার গলায় চেপে ধরলেন। এদিকে মিমাপু দড়ি দিয়ে আমার 2 হাত বিছানার সাথে বেঁধে দিলেন। এত শক্ত করে বেঁধেছেন যে একটু নড়তেও পারছি না। তোর খুব শখ এইখান থেকে পালানোর, তাই না? না মানে আমি তো। চুপ, একটা কথাও বলবি না। আমি এখন তোকে যা যা বলতে বলবো তাই বলবি, আর যদি না বলিস তাহলে শাস্তির জন্য তৈরি থাক। কি বলতে হবে আমায় বলেন, আমি বলবো। এখন আমায় আই লাভ ইউ বল। এটা আবার কেমন কথা? না, আমি এটা বলতে পারবো না। ভালোই ভালোই বলছি, বলে ফেল, না হলে শাস্তি খুব কষ্টের হবে। দেখেন, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে ভালোবাসি না, আর আপনার জন্য আমার মনে কোনো ফিলিংসও নেই। তার উপর আপনি আমার 2 বছরের বড়। আমাদের ভালোবাসা কেউ কখনো মেনে নিবে না, আর বিয়ে তো দূরের কথা। তোকে শুধু আমি আই লাভ ইউ বলতে বলেছি, এত কথা নয়। যেটা বলতে বলেছি সেটা বলে দে তাড়াতাড়ি। বললাম তো আমি বলবো না, আপনি কি করবেন করেন। আচ্ছা তাহলে দেখ আমি কি করি। কথা বলে ব্লেড দিয়ে আমার হাতে হালকা একটা টান দিলেন। ব্যথায় জোরে একটা চিৎকার মেরে উঠলাম। ছোটবেলা থেকেই আমি ব্লেড ভীষণ ভয় পেতাম, এমনকি ব্লেড দিয়ে হালকা কেটে গেলেও আমার অনেক কষ্ট হয়। আমি যেটা বলেছি সেটা বলে দে, তাহলে ছেড়ে দিব। না, আমি বলবো না, কখনোই না। আমি শুধু মেয়েদেরকে ঘৃণা করি। তাহলে এবার দেখ কেমন লাগে। কথা বলে উনি একটা কাপড়ের টুকরা আমার মুখে গুঁজে দিলেন। তারপর ব্লেড দিয়ে হাতে কয়েকটা টান মেরে দিলেন। মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া চিৎকার করতে পারছি না, শুধু চোখে পানি ছাড়ছি। কিছুক্ষণ পর উনি আবার আমার মুখের কাপড় টুকরোটা বের করে ফেললেন, আর আমায় বলতে লাগলেন, প্লিজ একবার আই লাভ ইউ বলে ফেলো, আমি আর তোমায় কষ্ট দিতে পারছি না। আই হেট ইউ। আমি মেয়েদেরকে ঘৃণা করি। আর সহ্য করতে পারলাম না, একটা চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম সেখানেই। এদিকে মেয়ের রুম থেকে চিৎকার শুনে মালিক চৌধুরী দৌড়ে উপরে আসলেন। উপরে এসে মেয়ের রুমে ঢুকেই তামিমের এমন অবস্থা দেখি দৌড়ে মেয়েকে গিয়ে আটকালেন। মামুনি, এটা কি করছো তুমি? ওর এই অবস্থা কেন? আমি করেছি ওর এমন অবস্থা। ওকে তো তুমি ভালোবাসো, তাহলে ওর এমন অবস্থা করলে কেন? এরপর বাবাকে সব ঘটনা খুলে বলল মিম। বাবা, ও আমায় একটুও ভালোবাসতে চায় না, এখন আমি কি করব তুমি বলো। মামুনি, এভাবে জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না। তুমি ওর সাথে সব সময় ভালো ব্যবহার করো, দেখবে ও এক সময় এমনিতেই তোমায় ভালোবাসতে শুরু করেছে। আমি ওর সাথে কখনো এমন করব না, তুমি ওর জন্য ডাক্তার ডাকো প্লিজ। আচ্ছা, আমি ডাক্তার ডাকছি, তুমি ওর কাছে থাকো। কথাটা বলে মালিক চৌধুরী রুম থেকে বের হয়ে আসলেন। আপনারা হয়তো ভাবছেন মিমের বাবা মিমের এমন কাজে কেন ওকে উৎসাহ দিচ্ছেন, তাই না? আপনারা তো জানেনই মিম ওনার বাবার একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকে মাকে হারিয়ে মেয়েটা মাহারা হয়ে গেছে, তাই ছোট থেকে আজ পর্যন্ত মেয়ের কোনো চাওয়াই বাকি রাখেননি। তাই মিম যখন তার বাবাকে তামিমের কথা বলেন, তখন তিনি মেয়েকে সাপোর্ট দেন, তার যা ইচ্ছা তাই করতে বলেছিলেন মিমকে। আরেকটা কথা, আপনারা হয়তো ভাবছেন মিমের বাবা তামিমকে চিনেন কি করে। মিম তখন তামিমের কথা ওর বাবার কাছে বলে, তখন মিম তামিমের একটা ছবি ওনাকে দেখিয়েছিলেন। আশা করি আপনাদের মনের প্রশ্ন কিছুটা কমেছে কথাগুলো শুনে। এখন গল্পে আসা যাক। এদিকে মিমের বাবার ফোন
করার 10 মিনিট পরে ওনার একটা পরিচিত ডাক্তার এসে হাজির হলেন। তারপর উনি ডাক্তারকে সাথে নিয়ে মেয়ের রুমে চলে আসলেন। ডাক্তার এসে তামিমের এই অবস্থা দেখে তো অবাক। হাতে ব্যান্ডেজ করে কিছু ঔষধ লিখে দিয়ে ডাক্তার চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর মিমের বাবা মিমকে ভালো করে বোঝালেন যাতে এ ধরনের কাজ আর কখনো না করে। এরপর মিমের বাবাও রুম থেকে চলে গেলেন। শুধু মিম তামিমের পাশে বসে রইল। এদিকে আমার জ্ঞান ফিরল। বুকের উপর ভারী কিছুর অনুভব করলাম। চোখ মেলে তাকিয়ে দেখি মিম আপু আমার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে আমি একটু নড়চড়ে উঠলাম। আমার নড়াচড়াতে মিম আপুও উঠে পড়লেন আর দেখলেন আমার জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে শরীর? তামিম প্লিজ আমায় মাফ করে দাও, সত্যি আমার ভুল হয়ে গেছে। আসলে তুমি এখান থেকে পালানোর প্ল্যান করছো এটা শুনে আমার মাথা ঠিক ছিল না, তাই রাগের মাথায় তোমার সাথে এমন ব্যবহার করে ফেলেছি। আমার এখন ভালো লাগছে না, প্লিজ আমায় একটু একা থাকতে দেন। তাহলে বলো আমায় মাফ করে দিয়েছো? আপনি তো কোনো ভুল কাজ করেননি যে আপনাকে মাফ করব। এইভাবে বলছো কেন? বললাম তো আমার ভুল হয়ে গেছে, আর এমন কাজ করব না। আর তুমি তো জানোই আমার রাগ একটু বেশি, আর রাগ উঠলে কি যে করি নিজেই জানি না। প্লিজ শেষবারের মতো আমায় মাফ করে দাও, কথা দিলাম আর কখনো এমন করব না। আচ্ছা দিলাম মাফ করে, এখন আমায় একটু একা থাকতে দেন প্লিজ। জানি এটা না বললে আর ছাড়বে না। থ্যাংক ইউ, তুমি অনেক ভালো। এটা কি হলো? কি হবে, কিস করলাম। আচ্ছা তুমি এখানে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলে উনি চলে গেলেন। আমায় আর কিছু বলতেই দিলেন না। হাতে এখনো একটু ব্যথা করছে। করবে না কেন? যেভাবে ব্লেড দিয়ে টান দিয়েছে জানি না আর কতদিন এইখানে থাকতে হবে। কিন্তু এটা জানি এইখানে যতদিন থাকবো ততদিন কষ্টেই থাকতে হবে। বিছানায় শুয়ে শুয়ে এরকম নানান কথা ভাবছিলাম। তখন ওই মিমাপু হাতে একটা খাবার প্লেট নিয়ে হাজির হলেন। রুমে ঢুকতে আমার পাশে এসে বসে পড়লেন। এরপর আমার শোয়া থেকে টেনে উঠালেন। মুখের কাছে এসে এক লোকমা খাবার এনে, এই নাও, হা করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। কোনো কথা না বলে খাবারগুলো মুখে ঢুকিয়ে নিলাম। হাত ভালো থাকতেই নিজের হাতে খেতে পারিনি, আর আজ তো হাত একদম ব্যান্ডেজ করা, খাবো কি করে? অর্ধেক খাওয়া শেষ হলে প্রতিদিন যেমন মিম আপু বাকিটুকু খান, আজও তার উল্টো হলো না। বাকিটুকু উনি খেতে লাগলেন। কিছু বললেও শুনবেন না, তাই আমি আর কিছু বললাম না। ওনার খাওয়া শেষ হলে আমায় কিছু ঔষধ খাইয়ে দিয়ে প্লেটটা নিয়ে রুমে চলে গেলেন। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি, কিন্তু মিমাপু আসছেন না। আর ভালো লাগছিল না, তাই চোখটা বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। চোখ বন্ধ করে থাকতেই তখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। এদিকে তামিমের ফ্যামিলির কি খবর চলুন একটু জেনে নেই। তামিম কিডন্যাপ হওয়ার পর থেকেই ওর বাবা মা ওর সব বন্ধুদের ফোন করে জিজ্ঞাসাবাদ করেন ওনার ছেলে তাদের কারোর সাথে আছে কিনা, কিন্তু ওরা সবাই ওর ব্যাপারে কিছুই বলতে পারেনি ওর বাবা মাকে। অবশেষে তামিমের বাবা মা কোনো পথ না দেখে পুলিশের কাছে গিয়ে ওনার ছেলের নামে কিডন্যাপ হওয়ার ফাইল লেখান। এই কয়েকদিনে পুলিশেরা তামিমকে শহরের সব জায়গায় খুঁজে দেখেছে, কিন্তু কোথাও পায়নি। পাবে কি করে? মিম তামিমকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে দূর দূরান্ত পর্যন্ত মানুষের বসবাসই নেই। শহরের কোনার একটা নির্জন জায়গায় তামিমকে এনে লুকিয়ে রেখেছে মিম। এদিকে আজ শুভর ফোনে অচেনা নাম্বার থেকে তামিমের ফোন পেয়ে শুভ অনেকটা অবাক হয়ে গেল। সাথে সাথে তামিমকে কয়েকটা প্রশ্ন করে বসলো শুভ, কিন্তু তামিম কিছু বলার আগেই ফোনটা কেটে দিল। চেষ্টা করে তামিমের থেকে কিছু জানতে না পেরে শুভ আর উপায় না পেয়ে ঘটনাটা তামিমের পরিবারকে জানায়। তার আগে তাদের সব বন্ধুদেরও তামিমের ঘটনাটা জানিয়ে দিল সে। শুভর মুখ থেকে ছেলেদের কথা শুনে তামিমের মায়ের চোখে জল চলে আসে। কোথায় আছে আমার ছেলে, কেমন আছে, কোন অবস্থায় আছে ইত্যাদি প্রশ্ন করতে লাগলো শুভকে, কিন্তু শুভ ওনার কোনো প্রশ্নের উত্তরই দিতে পারেনি। কিভাবে দিবে সে? নিজেও জানে না তামিম কোথায় আছে। মায়ের মন কি জিনিস তা হয়তো আমরা অনেকেই জানি না। ছেলের জন্য মায়ের মনে যে কতটুকু ভালোবাসা আছে আমরা সেটাও জানি না। মা নিজে না খেয়েও মরে যেতে পারবে, কিন্তু ছেলের মুখে খাবার তুলে না দিলে থাকতে পারবে না। মা এমন একটা জিনিস যেটা হারালে আর 7 জন্মেও খুঁজে পাওয়া যাবে না। মায়ের কথা লিখতে গেলে সারা জীবনেও শেষ হবে না। যাই হোক, এখন গল্পে আসি। এদিকে তামিমের মা শুভকে শুধু একটা প্রশ্নই করে যাচ্ছে, আমার ছেলে কোথায়, কিন্তু শুভর ব্যাপারে কিছুই বলতে পারছে না। অবশেষে তামিমের বাবা পুলিশকে ফোন করে তাদের বাসায় আসতে বললেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তামিমের বাসায় হাজির হলো। তারপর উনি শুভর মুখ থেকে শোনা তামিমের ঘটনাটা পুলিশকে জানালেন। এরপর পুলিশ শুভর মোবাইল থেকে ওই নাম্বারটা নিয়ে নিল যে নাম্বার দিয়ে তামিম শুভর নাম্বারে ফোন করেছিল।
এখন পুলিশ ওই নাম্বার থেকে কিডন্যাপারদের খুঁজে বের করবে। ইতিমধ্যে তারা কাজে লেগে পড়েছে, দেখা যাক কি হয়। এদিকে মিম প্লেট রেখে রুমে এসে দেখে তামিম ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মিম আর ওকে না জাগিয়ে ওর কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে রুমের দরজা লাগিয়ে অন্য রুমে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মিম আপু আমার পাশে বসে আছেন আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছেন। এদিকে আমার যে ঘুম ভেঙে গেছে সেটা উনি টেরই পেলেন না, তাই আমি একটু নড়েচড়ে উঠলাম। আরে তুমি উঠলে কেন? শুয়ে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না, আর ঘুমাতে ইচ্ছা করছে না। আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিমাপু নাস্তার প্লেট হাতে নিয়ে বিছানায় বসে আছেন। এরপর দুজনে একসাথে বসে নাস্তা করে নিলাম। নাস্তা করা শেষ হলে মিমাপু প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। এইভাবে দেখতে দেখতে কেটে গেল কিছুদিন। এই কয়দিনে মিমাপু আমার অনেক খেয়াল রেখেছেন, কখনো আমার উপর রাগ দেখাননি। হাতটাও অনেকটা ভালো হয়ে গেছে এই কয়েকদিনে। তো আজ বিকালবেলা রুমে একা একা বসে আছি, এমন সময় মিমাপু রুমে আসলেন। এসে আমাকে বললেন রেডি হতে। রেডি হব মানে? আমরা কোথায় যাব? সেটা গেলেই দেখতে পারবা, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আরে যাবোটা কোথায় সেটা তো বলবেন। এই অত কথা বলো কেন? রেডি হতে বলেছি, চুপচাপ রেডি হও, যাও। আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি মিমাপু বিছানায় বসে আছেন। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রেডি হও। না মানে কাপড় চেঞ্জ করতে হবে, তো আপনি একটু বাইরে যান। কেন? আমি থাকতে সমস্যা কি? আমার লজ্জা করে, আপনি বাইরে যান, না হলে আমি রেডি হব না। আচ্ছা যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর হ্যাঁ, আলমারিতে একটা নীল পাঞ্জাবি রাখা আছে, ওইটা পরে নাও। কথাগুলো বলেই উনি রুম থেকে চলে গেলেন। আমি ওনার কথা মতো আলমারি থেকে পাঞ্জাবিটা বের করে পরে নিলাম, না হলে যদি পরে আবার রাগারাগি করেন। পাঞ্জাবির সাথে একটা প্যান্ট পরে রেডি হয়ে বিছানায় বসে আছি, কিন্তু মিমাপু সাড়া পাচ্ছি না। অনেকক্ষণ ধরে বসে থাকার পর হঠাৎ পাশের রুম থেকে মিমাপুর ডাক আসলো। মানে আমার নাম ধরে ডাকছেন, মনে হয় কোনো কাজ আছে। যাই গিয়ে দেখি কিসের জন্য ডাকছেন। এরপর বিছানা থেকে উঠে পাশের রুমে চলে এলাম। এসে বাইরে থেকে দরজা একটু টোকা দিলাম। দরজা খোলা আছে, ভেতরে আসো। ভিতরে থেকে কে যেন কথাটা বললো। আমিও দরজা খুলে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখি মিমাপু একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন। আমায় ডেকেছেন? এইখানে একটু আসো, শাড়ির কুচিটা ঠিক করতে পারছি না, একটু ঠিক করে দাও। আমার তো শাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নেই, আমি এসব পারবো না। তোমায় কিছু করতে হবে না, শুধু শাড়ির কুচিটা ধরে রাখলেই হবে। আর কথা না বাড়িয়ে ওনার কাছে গিয়ে শাড়ি কুচিটা ধরে রাখলাম। কিছুক্ষণ পর ওনার শাড়ি পরা শেষ হলে আমায় বললেন, হয়ে গেছে, এখন কুচিটা আমার কোমরে গুজে দাও তো। মানে আবার কি বলেছি, শাড়ির কুচিটা আমার কোমরে গুজে দাও। আমার লজ্জা করছে, আপনি করেন। একদম রাগ উঠাবা না, তাড়াতাড়ি কুচিটা গুজে দাও। এই না দিচ্ছি তো, রাগ করছেন কেন? তারপর এক প্রকার বাধ্য হয়ে ওনার কোমরের শাড়িটা গুজে দিলাম। ওনার কোমরে হাত দেওয়ার সময় ওনার সমস্ত শরীর কেঁপে উঠল। সাথে সাথে উনি আমায় জাপটে ধরলেন। হয়ে গেছে, এখন ছাড়ুন। ছেড়ে দিয়ে একটু দূরে চলে গেলেন। ওনার মুখে পুরা লজ্জার চাপ দেখা যাচ্ছে। একে তো নিজেই কুচি দিতে বলে, আবার নিজে লজ্জা পায়। বুঝি না এই মেয়ের মনে কি চলছে। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ, না মানে চলো। এরপর উনি আমার হাত ধরে নিচে নিয়ে আসলেন। এসে আমায় একটা গাড়িতে উঠিয়ে দিয়ে নিজে উঠে বসলেন। আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবে, এখন চুপচাপ বসে থাকো। আর কথা বললাম না, চুপ করে বসে রইলাম। এদিকে মিমাপু বসে বসে গাড়ি ড্রাইভ করছেন। প্রায় কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একটা মার্কেটের সামনে। কথা না বলে নেমে পড়লাম। উনি একটু পর গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর আমায় নিয়ে মার্কেটের ভিতরে চলে আসলেন। এসে প্রথমে একটা কাপড় দোকানে ঢুকলেন। তারপর আমার সাইজের কিছু শার্ট প্যান্ট পছন্দ করে দোকানদারকে সব প্যাক করে দিতে বললেন। প্যাক করা হয়ে গেলে কাপড়ের টাকা দিয়ে দোকান থেকে বের হয়ে আসলাম। তারপর আরেকটা দোকানে নিয়ে আসলেন আমায়, যেখানে শুধু শাড়ি আর শাড়ি। এসে আমায় কয়েকটা শাড়ি পছন্দ করে দিতে বললেন। প্রথমে না করলেও পরে ওনার রাগী ফেস দেখে পছন্দ করে দিতেই হলো। এরপর আমার দেখানো শাড়িগুলোর মধ্যে সব শাড়ি দোকানদারকে প্যাক করে দিতে বললেন। প্যাক করা হয়ে গেলে শাড়ির টাকা দিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়িতে উঠতে যাব, তখনই সামনে তাকিয়ে দেখি রনি অন্য একটা মার্কেট থেকে বের হচ্ছে। আমিও জোরে একটা ডাক দিলাম রনিকে, কিন্তু দুজনের দূরত্ব অনেক দূর থাকায় ও আমার আওয়াজ শুনতে পাইনি। এই
তুই কাকে ডাকছিস? আবার পালানোর ইচ্ছা জেগেছে নাকি? বুঝেছি, তুই এইভাবে মানবি না। বাসায় চল, তোর খবর আছে। বলেই আমায় টেনে গাড়িতে ঢুকিয়ে দিলেন আর সাথে সাথে নিজেও ঢুকে পড়লেন। আমায় একটু ওর সাথে কথা বলতে দেন প্লিজ, আমি শুধু আম্মুর ব্যাপারে ওর সাথে একটু কথা বলবো। আর একটা কথাও বলবি না, না হলে ওই দিনের মতো আজ গলা কেটে দিব। ভয়ে আর কথা বললাম না। এরপর উনি গাড়ি চালিয়ে সোজা বাসায় চলে আসলেন, মানে যেখানে আমায় কিডন্যাপ করে এনেছিলেন। বাসার কাছে এসে গাড়ি থেকে নেমে আমার হাত ধরে সোজা উপরে নিয়ে আসলেন। উপরে এসে রুমে ঢুকে ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে মারলেন। তারপর রুমের দরজাটা লাগিয়ে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। আল্লাহ, আসামি শেষ, আমার কেউ বাঁচাও। তোকে যে ওই দিন এত কঠিন শাস্তি দিলাম, সেটাই তোর পেট ভরেনি নাকি আরো লাগবে? আমি তো শুধু একটু আম্মুর ব্যাপারে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। ও তাই? আর তুমি আমায় এই কথা বলে পালিয়ে যাবার আমি বুঝতেই পারবো না, তাই না? না না, আমি পালাতে যাব কেন? আমি ভালো করেই জানি তুই আমার কাছ থেকে পালানোর জন্য নানান প্ল্যান করছিস, কিন্তু সেটা আর হবে না। তার আগেই আমি তোকে নিজের করে নিব। কথাটা বলেই আমার পিছনে চুলগুলো ধরে আমার ঠোঁটের সাথে ওনার ঠোঁট এক করে দিলেন। এই একটু সময় এত কিছু হয়ে যাবে এটা আমি কখনোই আশা করিনি। নিজেকে ওনার কাছ থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু উনি আমায় যেভাবে ধরে আছেন ছাড়ার নামই নিচ্ছেন না। এদিকে আমি নিজেকে ওনার কাছ থেকে ছাড়ানোর যতবার চেষ্টা করেছি ততবার উনি আমার ঠোঁটে কামড় মারছেন। এমন জোরে কামড় মারছেন উনি মনে হয় এক্ষুনি ঠোঁট ছিঁড়ে ফেলবেন। ঠোঁটের ব্যথার জন্য চোখেও জল চলে এসেছে, কিন্তু উনি ছাড়ার নামই নিচ্ছেন না। প্রায় 5-6 মিনিট পর উনি নিচ থেকে আমায় ছেড়ে দিলেন। সাথে সাথেই দৌড়ে ওয়াশরুমে আয়নার কাছে চলে গেলাম। গিয়ে দেখি মাইয়াডা কামড়ে ঠোঁটের অবস্থা একদম শেষ করে ফেলছে, একটু একটু রক্ত পড়ছে ঠোঁট দিয়ে। এরপর ঠোঁটটা ভালো করে ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। আরে তোমার ঠোঁটের এই অবস্থা কেন? শয়তান মাইয়া কোথাকার, নিজে কামড় মেরে বলে ঠোঁটের এমন অবস্থা কেন? বিড়বিড় করে কি বলছো? আপনার কি একটু দয়া মায়া নেই? দেখেন আমার ঠোঁট কামড়ে কি হাল করেছেন ঠোঁটের। সরি, আসলে তখন তুমি নড়াচড়া করছিল তো, তাই রাগের মাথায় একটু কামড় মেরে দিয়েছিলাম। ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে আর এটাকে আপনি একটু কামড় বলছেন? বললাম তো সরি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বলেই রুম থেকে চলে গেলেন। কি মেয়ে রে ভাই, কামড়ে রক্ত বের করে দিয়েছে আর এটাকে একটু কামড় বলছে। আমি জানি আমার একটা লুচ্চা দর্শক লুকিয়ে লুকিয়ে আমাদের সব দেখছে, তাই আপনাকে আগেই সতর্ক করে দিচ্ছি, মিম আসার আগে এখান থেকে চলে যান, না হলে এসে যদি আপনাকে ওইখানে দেখে তাহলে আবার আমার উপর অত্যাচার শুরু করে দিবে। একা একা বিছানায় বসে আছি, এমন সময় মিম আপু হাতে একটা বক্স নিয়ে রুমে আসলেন। এসেই আমার সামনে বসে পড়লেন আর বক্স খুলে কি যেন একটা বের করতে লাগলেন, হাতে একটু তুলা নিয়ে। দেখি কোথায় কেটেছে, দেখাও তো। থাক, আপনাকে আর কষ্ট করে আমার জন্য কিছু করতে হবে না। ওই বাড়তি কথা বলিস কেন? দেখাতে বলছি দেখা, না হলে আবার আগের মতো কামড় দিব। না না, এই যে এইখানে কেটেছে, কাটা জায়গা দেখিয়ে দিলাম, না হলে বলা যায় না যদি আগের মতো আবার কামড় মেরে বসে। তারপর উনি তুলা দিয়ে রক্ত মুছে কি একটা ওষুধ লাগিয়ে দিলেন, বেশ ভালোই লাগছে এখন। হয়ে গেছে, এখন ব্যথা কমেছে? আচ্ছা তুমি থাকো, আমি বাক্সটা রেখে আসি। বলেই রুম থেকে চলে গেলেন। কিছুক্ষণ একা একা বসে থাকার পর উনি আবার রুমে আসলেন। এসে বিছানায় থাকা ব্যাগগুলো উঠিয়ে আমার কাছে এসে বসলেন। এই নাও, এগুলো তোমার জন্য। এইসব আপনাকে কে আনতে বলেছে? আমি আপনার জিনিস নিতে পারবো না। কেউ বলেনি, আমি নিচে থেকেই এনেছি। এখন চুপচাপ এগুলো নাও। বললাম তো আমি আপনার জিনিস নিতে পারবো না, আপনার জিনিস আপনার কাছেই রাখেন। এই তোকে ভালো করে বলছি বলে লাই পাচ্ছিস তাই না? চুপচাপ এগুলো নে, না হলে মেরে লাশ বানিয়ে দিব। এমনিতেই তো এইখানে লাশ বানিয়ে রেখেছেন, মনে মনে কথাটা বললাম। ওই কি বললি, আবার বল। না না, আমি কখন কি বললাম? বললাম ব্যাগগুলো দিন, আমি নিচ্ছি। এই তো ভালো ছিলে, এই নাও। কি মেয়ে রে ভাই, মনে মনে কিছু বললে বুঝে নাই। এইভাবে মিমাপুর রাগ ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল কিছুদিন। এই কয়দিনে মিম তামিমের সাথে ভালোই ব্যবহার করছে, কিন্তু তামিমের কিছুতেই এইখানে মন বসছে না। মায়ের কথা মনে হলেই ওর মাঝে কান্না পায়, কিন্তু কিছুই করার নেই। একদিন সকালে রুমে বসে আছি, এমন সময় মিমাপু রুমে আসলেন। এসে আমার কাছে বসে পড়লেন। স্বাভাবিকভাবে বললেন, শোন, আজ আমরা দুজন বিয়ে করব। কি কি বলছেন এসব? মাথা ঠিক আছে তো আপনার?
আর এই কয়েকদিন ধরে আমার খুব ভয় করছে, মনে হয় কোনো একদিন তোমায় হারিয়ে ফেলতে পারি। তাই আমি আব্বুকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো তোকে করতেই হবে, হোক সেটা জোর করি। দেখেন, বিয়ে কোনো খেলা নয় যে বললেই হয়ে যাবে। এতে দুই পক্ষেরই মত থাকা দরকার, আর আমার এই বিয়েতে একদমই মত নেই। তোকে যখন এতদিন ধরে এখানে জোর করে আটকে রেখেছি, তাহলে বিয়েটাও জোর করেই করব। আরে কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? কিছুই করিসনি, আমি তোকে ভালোবাসি তাই এমন করছি। এটা ভালোবাসা নয়, আর আপনি তো ভালোবাসা মানেই বুঝেন না। আমার এত কিছু বোঝার দরকারও নেই, শুধু তোমায় পেলেই হবে। দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। বললাম না আমার এত বোঝার দরকার নেই। আমি গেলাম, তুমি থাকো, বান্ধবীদের বিয়ের দাওয়াতটা দিয়ে আসি। কথাটা বলে রুম থেকে চলে গেলেন। যা চলে গেল, এখন আমি কি করব? আল্লাহ, এই মেয়ের হাত থেকে আমার বাঁচাও। বিয়ের আগে আমার সাথে যা করছে, না জানি বিয়ের পর কি করবে। এখন এই বিয়ে থেকে বাঁচার একটাই উপায়, এখান থেকে পালানো। যে করেই হোক আমায় এখান থেকে পালাতে হবে, না হলে ফেঁসে যাব। দেখি একটু ভেবেচিন্তে কিভাবে পালানো যায়। ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে গেল, কিন্তু কিছুই মাথায় আসছে না। অবশেষে সিদ্ধান্ত নিলাম, এই বাড়ির ছাদ থেকে পালিয়ে যাব, তাহলে আর কেউ টেরই পাবে না। তারপর উঠে রুম থেকে বের হয়ে ছাদের দিকে পা বাড়ালাম। সিঁড়ি বেয়ে উঠতে যাব, তখন এই কোথা থেকে জানি মিনাপু এসে পড়লেন। ওই কই যাও? না মানে একটু ছাদে যাচ্ছি। কেন, সাথে গিয়ে কি করবা? এমনি একটু হাওয়া খেতে যাচ্ছি। আচ্ছা তাহলে যাও, আর হ্যাঁ একটু তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা বলে সোজা ছাদে চলে আসলাম। ছাদে এসে চারপাশে ভালো করে দেখে নিলাম, না নিচে তো মিনাপুর লোকজনদেরকে দেখছি না। যাক ভালোই হলো, পাড়াতে অন্তত সহজ হবে। তারপরে একটা মোটা পাইপ দেখে ওইটা চড়ে নিচে নামতে লাগলাম। আগে বলে রাখি, ছোটবেলা থেকে পাইপ বেয়ে নামা ওঠা আমি শিখে ফেলেছি, তাই এখন পাইপ বেয়ে নামতে একটু অসুবিধা হচ্ছে না। প্রায় 5 মিনিট পর পাইপ বেয়ে নিচে এসে নামলাম। অনেক কষ্ট হয়েছে নামতে, তাই না? পাইপ বেয়ে নামার সাথে সাথেই কে যেন পিছন থেকে কথাটা বলল। কি হলো, পানি লাগবে নাকি? পিছনে ঘুরে তাকিয়ে দেখি মিমাপু। উনি এইখানে কি করছেন? আমি আজ শেষ। আপনি এখানে? কেন? না মানে আসলে। চুপ, একটা কথাও বলবি না আর। তোর অনেক সাহস বেড়ে গেছে, তাই না? আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাবি আর আমি টেরই পাবো না, তাই না? ভেতরে চল একবার, শুধু বিয়েটা হোক, তারপর বুঝাবো মজা। বলে আমার হাত ধরে টেনে ভিতরে নিয়ে আসলেন। আপনারা হয়তো ভাবছেন মিম কিভাবে জানলো তামিম পালাচ্ছে, তাই না? যখন তামিম মিমকে ছাদে যাওয়ার কথা বলেছিল, তখন ওই মিমের মনে সন্দেহ জাগে। তারপর ওকে ছাদে পাঠিয়ে মিম নিচে গিয়ে দেখতে পেল তামিম একটা পাইপ বেয়ে নিচে নামছে। আর কি, তখন মিম বুঝে গেল তার ধারণাই ঠিক। বুঝলেন তো নাকি? তাহলে এখন গল্পে আসি। এদিকে মিমাপু আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলেন। এসে রুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করে চলে গেলেন। দূর, আবার ধরা পড়ে গেলাম। মনে হয় এই জন্য এখান থেকে পালানো যাবে না। এদিকে মিম গিয়ে ওর বাবাকে বিয়ের জন্য কাজীকে আনতে বলল। তারপর 2টা লোক পাঠিয়ে দিল তামিমকে তৈরি করার জন্য, সাথে সে নিজেও তৈরি হতে চলে গেল। এদিকে রুমে হাঁটাহাঁটি করছিলাম, তখন ওই দরজা খুলে 2টা লোক এসে আমায় জোর করে বিয়ের কাপড় পরাতে লাগলো। আমি কাপড় পরবো না বলছিলাম, বলে একটা লোক পকেট থেকে চাকু বের করে ভয় দেখিয়ে বিয়ের কাপড় পরিয়ে দিল। এদিকে নিচে কাজে এসে হাজির। এরপর বরার কনেকে নিয়ে আসতে বললেন। মিমের বাবা মিমকে আর তামিমকে নিয়ে আসতে ইশারা দিলেন লোকদের। এরপর তামিমকে 2জন জোর করে নিচে নিয়ে আসলো, আর এদিকে মিমকে 2জন মেয়ে বউ সাজিয়ে নিয়ে আসলো। কাজী 2জনকে এক পাশে বসাতে বললো। তারপর শুরু হলো বিয়ে পড়ানো। এক পর্যায়ে কাজী মিমকে কবুল বলতে বললে মিম সাথে সাথে 3বার কবুল বলে ফেললো। এরপর কাজী তামিমকে কবুল বলতে বললেন। তামিম একবার মিমের দিকে আরেকবার কাজীর দিকে তাকাচ্ছে, কবুল বলবে কিনা সেটা নিয়ে সে চিন্তায় পড়ে গেল। কবুল বলতে অনেক দেরি হয়ে যাওয়ায় মিম ঘোমটা তুলে তামিমের দিকে রাগের চোখে তাকালো। তামিম বুঝে গেছে এখন তার কবুল না বলে আর কোনো উপায় নেই। এরপর সে কবুল বলতে যাবে, তখন একদল পুলিশ এসে তাদের চারদিক থেকে ঘিরে ফেললো। কেউ পালানোর চেষ্টা করবেন না, সবাই যার যার জায়গায় থাকেন। পুলিশের মধ্যে একজন বলল কথাটা। আমার ছেলে কোথায়? কই আমার ছেলে তামিম?
বাবা কেমন আছিস তুই? কতদিন হলো তোকে দেখি না। পুলিশের ভিড় ভেঙে তামিমের মা সামনে এসে বললেন কথাটা। আম্মু তুমি এইখানে কি করছো? কথাটা বলে উঠে গিয়ে আম্মুর সামনে দাঁড়ালাম। এইসব পরে বলবো, আগে বল তোকে এইখানে কারা ধরে নিয়ে এসেছিল? কি আবার? ওই যে বসা আছেন মিমাপু, উনি তামিমকে এইখানে কিডন্যাপ করে এনেছেন। আচ্ছা মা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আমার ছেলেকে আমার থেকে দূরে রেখে তোমার কি লাভ হলো? জানো মা, আমার ছেলেটা হারিয়ে যাওয়ার পর থেকে প্রতি রাতে ওর জন্য কেঁদেছি। আচ্ছা, তুমি ওকে এইখানে কেন নিয়ে এসেছিলে আমায় বলো তো। আন্টি, আমি আপনার ছেলেকে ভালোবাসি আর ওকে আমার মনের কথাও জানাই, কিন্তু ও আমায় ফিরিয়ে দেয়, একটুও ভালোবাসে না। তাই ওইখান থেকে ওকে ধরে নিয়ে এসেছিলাম। তুমি এখন কি চাও? আমি আপনার ছেলেকে সত্যিই ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে বিয়ে করতে চাই। তামিম শুধু আমার, ওকে আমি অন্য কারো হতে দিব না। আপনি যদি ওকে আমার সাথে বিয়ে না দেন, তাহলে আমি এক্ষুনি এই ছুরি দিয়ে আমার গলা কেটে ফেলবো। তুমি যে ভুলটা করেছো তার জন্য আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আমি আমার ছেলের জন্য ভালো পরিবারের একটা মেয়ে খুঁজে ওর সাথে বিয়ে দিব। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো ভিডিওটা বানাইতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, আমি সহ আমাদের টিমের অনেক পরিশ্রম হয়েছে। তো ভাই প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। একটা সাবস্ক্রাইব তো চাচ্ছি ছোটো ভাই হিসাবে, আর কিছুই চাচ্ছি না ভাই। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কীরকম লাগলো আপনাদের। জানি না আপনাদেরকে ঠিকমতো বিনোদন দিতে পেরেছি কিনা, তো আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।